আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা হয়তো খুব রিসেন্টলি মোটামুটি ৩,০০০ টাকা বাজেটের মধ্যে টিপি লিঙ্কের একটি ভালো রেঞ্জ সহ একটি গিগাবিট রাউটার কিনতে যাচ্ছেন। রাউটার যারা কিনতে যাচ্ছেন তাদের জন্য যে আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট এমনটা না। একটা ওয়াইফাই রাউটারের কাছ থেকে ভালো পারফরমেন্স পেতে গেলে ওভারঅল আরও কী কী আনুষঙ্গিক বিষয় দিয়ে আপনাদের দরকার হতে পারে সেগুলো সম্পর্কেও একটা স্পষ্ট ধারণা আজকের ভিডিওর মাধ্যমে আমি দেওয়ার চেষ্টা করব। একদম পারফেক্টলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব এই রাউটার থেকে আপনি আসলে কি কি সুবিধা পেতে যাচ্ছেন এবং এই সুবিধাগুলো বাস্তব জীবনে আপনার জন্য কতটা ইফেক্টিভ হবে, ইউজার এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে আপনার জীবনে এটা কতটা প্রভাব বিস্তার করবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটার যে প্রাইস সেটা আসলেই কতটা বাস্তবসম্মত এবং গ্রহণযোগ্য। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, টোটাল সলিউশন প্লাসের আজকের ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। ওকে, এবার আসেন এটার যে ইফেক্টিভ ফিচারগুলো সেগুলো আমার যে ইউজার এক্সপিরিয়েন্স সেক্ষেত্রে কী কী ধরনের সুবিধা রেখেছে সেগুলো আপনাদেরকে একদম ধরে ধরে বুঝিয়ে দিচ্ছি। সবার প্রথমে আমার যে জিনিসটা কাজে লাগছে সেটা হচ্ছে গিগাবিট ল্যান পোর্টগুলো। আমাদের যে কানেকশন স্পিড সেটা মোটামুটি 15 মেগাবিটস পার সেকেন্ডের কাছাকাছি এবং আমরা যখন কোনো কিছু ডাউনলোড দেই সেটা দিয়ে মোটামুটি 2 মেগাবিটস পার সেকেন্ডে ডাউনলোড হয়। আপলোড স্পিডটা কিন্তু আরও ভালো। আমরা যখন কোনো কিছু আপলোড দিই, অর্থাৎ আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করি এখানে বসে, তখন কিন্তু সেটা প্রায় 3.6 মেগাবিটস পার সেকেন্ডে আপলোড হয়। সব জায়গাতে দেখবেন যে ডাউনলোড স্পিডটা বেশি থাকে, আপলোড স্পিডটা কম থাকে। আমাদের এই জায়গায় কিন্তু তার উল্টা। সুতরাং আপনি আমাদের এই ইন্টারনেটের কানেকশনটাকে একটি গেমিং বান্ধব কানেকশন বলতে পারেন। তো এই কথাগুলো আপনার কাছে একটু অপ্রাসঙ্গিক মনে হতে পারে যে ভাইয়া রাউটারের কথা বাদ দিয়ে এখন নেটের স্পিডের কথা বলতেছে কেন। তো এই কারণে বললাম যে আমি যখন আপনাদের কাছে রাউটারের যে পারফরমেন্স সেটা যখন তুলে ধরবো তখন যেন আপনারা নেটের যে পারফরমেন্স আমাদের সেটাও যেন ওই পারফরমেন্সের সঙ্গে সিঙ্ক করতে পারেন। তাহলে যেটা হবে আপনারা বুঝতে পারবেন যে আসলে রাউটারের পারফরমেন্সটা কতটুকু যুক্তিযুক্ত নেটের পারফরমেন্সের অ্যাগেনস্টে। আপনারা যেন ক্লিয়ারলি বুঝতে পারেন যে রাউটার যে পারফরমেন্সটা করলো আমাদের অফিসে সেটা কি শুধুমাত্র রাউটারেরই পারফরমেন্স, রাউটারেরই কৃতিত্ব, নাকি এখানে আমাদের ইন্টারনেটের কোনো ভূমিকা আছে। হাওয়েভার ল্যান পোর্টের পারফরমেন্সের কথায় ফেরত আসি। এই রাউটারে টোটাল 5টা গিগাবিট কানেক্টিভিটি দেবে এমন ইথারনেট পোর্ট থাকছে। এর মধ্যে একটা থাকছে ওয়ান পোর্ট, বাকি 4টা ল্যান পোর্ট। প্রতিটি ল্যান পোর্ট আমরা ইউজ করি আলাদা আলাদা পারপাসে। প্রথম ল্যান পোর্টে পিসি, দ্বিতীয় ল্যান পোর্টে ল্যাপটপ, তৃতীয় ল্যান পোর্টে একটি ডিভিআর মেশিন অর্থাৎ সিসিটিভি ক্যামেরা, আর চতুর্থ পোর্টটাকে আমরা সুইচের মাধ্যমে স্প্লিট করে সেখান থেকে আরও 3টা পিসি চালাই। অর্থাৎ আপনারা আমার C54 এই রাউটারের রিভিউটা যারা দেখেছেন ইউজার এক্সপিরিয়েন্সের, তারা কিন্তু জানেন যে আসলে আমাদের ল্যান পোর্টের মাধ্যমে আমরা কীভাবে জিনিসগুলো ইউজ করি, আমাদের পিসিগুলো ইউজ করি, আমাদের ল্যাপটপগুলো ইউজ করি। এটার ক্ষেত্রেও কিন্তু আমাদের ইউজেসটা অবিকল ওরকমই ছিল। কিন্তু অনলাইন গেমিং এবং বিভিন্ন ধরনের ডাউনলোড সহ আমাদের ইন্টারনাল নেটওয়ার্কিংয়ে C54 এর চাইতেও আরও ভালো কানেক্টিভিটি আমরা পেয়েছি এই রাউটার থেকে বিকজ অফ গিগাবিট ল্যান পোর্টস। অবশ্য সবগুলো পিসিতে আমরা কিন্তু গিগাবিট কানেক্টিভিটি পাই নাই, কারণ বাইরে থেকে যে পিসিগুলো আমাদের কাছে আসে ওগুলোতে প্রায় দেখা যাচ্ছে যে গিগাবিটের ল্যান্ডপোর্ট থাকে না। ওগুলোতে বেশিরভাগ সময় আপনার 10/100 যে ল্যান্ডপোর্ট সেগুলো থাকে। এক্ষেত্রে এই গিগাবিট কানেক্টিভিটি আমাদের কিন্তু কোনো কাজে আসে নাই। সুতরাং এই জিনিসটা আপনাদের কিন্তু এই রাউটার যারা পারচেস করবেন গিগাবিট ল্যান্ডপোর্ট দেখে ওদের কিন্তু মাথায় রাখতে হবে যে আপনার কাছে গিগাবিট কানেক্টিভিটি দেওয়ার মতো, অর্থাৎ এই রাউটার থেকে গিগাবিট কানেক্টিভিটি পৌঁছে দেওয়ার মতো কোনো ডিভাইস সেখানে রিসিভ করার জন্য আছে কিনা। যদি আপনাদের ডিভাইসগুলোতে কোনো গিগাবিট কানেক্টিভিটির সাপোর্ট না থাকে তাহলে এই রাউটার থেকে আপনারা কিন্তু গিগাবিট ল্যান্ডপোর্ট থাকা সত্ত্বেও কোনো গিগাবিট কানেক্টিভিটি পাবেন না। সর্বোচ্চ এখান থেকে আপনারা 100 Mbps এর কানেক্টিভিটি এনজয় করতে পারবেন। শুধুমাত্র এই রাউটারের ক্ষেত্রে না, গিগাবিট ল্যান পোর্ট আছে, গিগাবিট ওয়ান পোর্ট আছে, এরকম যে কোনো রাউটার কেনার ক্ষেত্রে আপনাদেরকে এই কানেক্টিভিটি দেওয়ার সক্ষমতা আপনাদের ডিভাইসে আছে কিনা সেগুলো বিবেচনা রাখতে হবে। এবার ওয়াইফাই। সাধারণত AC1200 সিরিজের যে রাউটারগুলোতে 5 dBi এন্টিনা দেখবেন সেগুলো 2.4 GHz রেঞ্জ থাকে অলমোস্ট 1800 স্কোয়ার ফিটের কাছাকাছি, আর 5 GHz যে রেঞ্জ সেটা থাকে প্রায় আপনার 1200 স্কোয়ার ফিটের কাছাকাছি। কিন্তু আপনি যদি C64 এই রাউটারের ক্ষেত্রে আসেন তাহলে দেখবেন যে এটার 5 GHz রেঞ্জটাই আপনার 1600 স্কোয়ার ফিটের মতো পাচ্ছে। অর্থাৎ প্রায় আপনি যদি একটা মিডিয়াম সাইজের বাসা হিসাব করেন, অর্থাৎ একটা ফ্ল্যাট হিসাব করেন, তাহলে কিন্তু পুরোটার কাভারেজ কিন্তু আপনি এই 5 GHz থেকেই পেয়ে যাচ্ছেন। প্লাস এর সঙ্গে এর যে 2.4 GHz রেঞ্জ সেটা তো অ্যাড হবেই। অর্থাৎ টোটালে আপনি দেখবেন যে অ্যাজ এ হোল আপনি প্রায় 2000 স্কোয়ার ফিটের কাছাকাছি রেঞ্জটা পেয়ে যাচ্ছেন। তো রাউটারের রেঞ্জের ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে, এক কথায় অসাধারণ। যারা একটু রেঞ্জ নিয়ে কনসার্ন থাকেন আমি মনে করি তাদের ডিমান্ড এটা ফুলফিল করতে পারবে। আমাদের অফিসের প্রায় 5 থেকে 7টা ডিভাইস এর 5 GHz এর সঙ্গে কানেক্টেড থাকতো, আর প্রতিবেশী 2.4 GHz এর সঙ্গে আরও 4 থেকে 5টা ডিভাইস এই রাউটারের সঙ্গে কিন্তু কানেক্টেড থাকতো। অর্থাৎ
আপনি যদি টোটাল চিন্তা করেন তাহলে কিন্তু প্রায় 10 থেকে 12টা ওয়্যারলেস ডিভাইস এর সঙ্গে অলওয়েজ সংযুক্ত থাকতো। এখন পারফরমেন্সের কথা যদি জিজ্ঞেস করেন তাহলে গেমিংয়ের যে ল্যাটেন্সি সেটা ছিল বেশ সন্তোষজনক। অ্যাটলিস্ট আপনি যদি এর সঙ্গে সংযুক্ত ডিভাইসের পরিমাণের সংখ্যা চিন্তা করেন, আপনি যদি ল্যান পোর্ট এবং ওয়াইফাই এর সাথে সংযুক্ত ডিভাইসের সংখ্যা বিচার করেন তাহলে 15 Mbps এর একটি কানেকশন অবশ্যই সাফিসিয়েন্ট না। এবং আমাদের যে কানেকশন মেথড সেটা কিন্তু ক্যাট 5 এর, সুতরাং ব্যান্ডউইথ আপনার রাউটারকে ডিভাইস ম্যানেজমেন্টে যে হেল্প করে সেটা কিন্তু এই রাউটারটা আমাদের ব্যান্ডউইথের কাছ থেকে একেবারেই পায় নাই বললেই চলে। সুতরাং ইট ইজ কোয়াইট অবভিয়াস যে আমরা এই রাউটারের কাছ থেকে যতটুকুই পারফরমেন্স পেয়েছি সেটা এই রাউটারের হার্ডওয়্যার এবং সফটওয়্যারের কৃতিত্বে। 1.2 GHz এর বেশ স্ট্রং একটা সিপিইউ ইউজ করা হয়েছে এখানে। 2.4 GHz এর ফ্রিকোয়েন্সিকে আরও এফিসিয়েন্ট এবং স্পিডি করার জন্য অ্যাজ ইউজুয়াল 300 Mbps এর বদলে 400 Mbps এর একটি ব্যান্ডউইথ রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে এই রাউটার থেকে ভালো একটা রেঞ্জ পাওয়ার জন্য নিশ্চিতভাবে কাজ করেছে এখানকার অ্যাডভান্সড একটা বিম ফর্মিং। 5 GHz ফ্রিকোয়েন্সিতে 2x2 মিমো এবং ওয়াইফাই ডিভাইসগুলোর ব্যান্ডউইথ এফিসিয়েন্সি বাড়ানোর জন্য এয়ারটাইম ফেয়ারনেসের মতো একটি বিশেষায়িত ফিচার অ্যাড করা হয়েছে এই রাউটারে। এবং এই ফিচারগুলো যে আসলেই কাজ করতেছে সেটা আপনি এই রাউটারের পারফরমেন্স দেখলেই বুঝতে পারবেন। আদারওয়াইজ এত কম ব্যান্ডউইথে এত এফিসিয়েন্টলি এই স্ট্যান্ডার্ডের রাউটারের পক্ষে এতগুলো ডিভাইস হ্যান্ডেল করা অ্যাটলিস্ট পসিবল না। তবে যারা রাউটার কেনার সময় প্যারেন্টাল কন্ট্রোল এবং QoS এই দুইটা জিনিসের দিকে ফোকাস করবেন তাদের জন্য আসলে এই রাউটারটা না। এর কারণ হচ্ছে এই রাউটারে এই দুইটা জিনিস খুবই সিম্পলিফাই করে দেওয়া আছে আর 10টা ওয়াইফাই রাউটারের মতোই। সুতরাং শুধুমাত্র এই দুইটার দিকে ফোকাস করে যারা রাউটার কিনবেন তাদের জন্য আরও ভালো মানের প্যারেন্টাল কন্ট্রোল, ভালো মানের QoS সহ রাউটার রয়েছে, আপনারা সেগুলোর দিকে যেতে পারেন। এই রাউটারটা অ্যাটলিস্ট তাদের জন্য না। রাউটারের উপরে নিচে পাশে কোথাও কোনো ধরনের ব্রিদিং ভেন্ট নাই, পুরোটাই একদম আটকানো। তাই বলে এটা যে প্রচণ্ড গরম হয়ে ব্লাস্ট হয়ে যাবে এরকমটা কিন্তু না। রাউটারটা স্বাভাবিক গরম হবে এবং এটা নিয়ে খুব একটা চিন্তিত হওয়ার কোনো কারণ নাই। এই রাউটারে যে ধরনের চিপসেট ইউজ করা হয়েছে এগুলোর স্বাভাবিক চরিত্র হচ্ছে গরম হলে পারফরমেন্স কমে না, বরঞ্চ একটা সার্টেন হিট পর্যন্ত এটার পারফরমেন্স কিন্তু বাড়তে থাকে। ওকে, এবার দাম 3000 থেকে 3200 টাকার আশেপাশে এটা মার্কেটে পাওয়া যাচ্ছে। তবে এই প্রাইস রেঞ্জে মার্কেটে কিন্তু আরও বেশ কিছু রাউটার রয়ে গেছে যেগুলো কিনা এটার স্ট্রং কম্পিটিটর হতে পারে। কিছু কিছু রাউটার তো এরকম আছে যে স্পেসিফিকেশন প্রায় এটার সেম কিন্তু দাম অনেক কম। তো মোটামুটি এরকমই দামে মার্কেটে কিন্তু C6V3 রয়েছে একই কোম্পানির, এবং সেটা কিন্তু একটা ডুয়েল কোর সিপিইউওয়ালা রাউটার, এবং এর মধ্যে অলমোস্ট সেম ফেসিলিটির সঙ্গে এক্সট্রা করে ওয়ান মেশ টেকনোলজিটাও পেয়ে যাবেন। অবশ্যই এটার দাম 200 টাকার মতো বেশি পড়তে পারে, এবং এই রাউটারের প্যারেন্টাল কন্ট্রোল C64 এর চাইতেও ভালো পাবেন। তবে রেঞ্জের দিক থেকে C6V3 খানিকটা কিন্তু পিছিয়ে আছে। আরও পেয়ে যাবেন টেন্ডা AC10 V3, এটার দাম বেশ কম 2650 টাকার মতো, কিন্তু রেঞ্জের ক্ষেত্রে AC10 কিন্তু C64 এর কাছে ধরা খেয়ে যাবে। আমার AC10 এর রিভিউতে অলরেডি রেঞ্জের ব্যাপারটা নিয়ে কথা বলেছি। এবার আসেন টেন্ডা AC8। ডিভাইস ম্যানেজমেন্টের জন্য এক্সট্রাঅর্ডিনারি কোনো ধরনের কোনো ফিচার এখানে দেওয়া নাই, অ্যাজ ইউজুয়াল। দাম 2300 টাকা, C64 এর চাইতেও কিন্তু 7 থেকে 900 টাকা কম। এরপর হচ্ছে D-Link-এর DIR825, দাম কিন্তু 3200 টাকার মতোই। এই রাউটারটাকে কেন জানি আমার কাছে খুব ভালো লাগে, দারুণ পারফরমেন্স দেয়। মাঝে মাঝে মাথা খারাপ হয়ে যায়, যেটা কিনা অবভিয়াসলি এর ফার্মওয়্যারের কারণে। যাক, এটাও বাদ দিয়ে দিলাম, কিন্তু মামার অ্যাপ সাপোর্ট নাই, যেটা কিনা খুবই ডিসগাস্টিং একটা ব্যাপার। বাকিগুলো কিন্তু সবই অ্যাপ সাপোর্টেড। ওভারঅল পারফরমেন্স, প্রাইস সব কিছু মিলিয়ে C64 রাউটারটা আমার মনে হয় ঠিকই আছে, কিন্তু প্রাইস আর একটু কম হলে ভালো হইতো, অ্যাটলিস্ট টেন্ডার সঙ্গে কম্পিটিশনটা একটু জমতো। হাওয়েভার AC1200 রাউটার, গিগাবিট ইথারনেট পোর্টস, 1.2 GHz CPU, 10 থেকে 12টা ওয়াইফাই ডিভাইস উইথ 1800 স্কোয়ার ফিট রেঞ্জ, 5 থেকে 6টা ল্যান কানেক্টেড ডিভাইস, এবং সেই সঙ্গে এয়ারটাইম ফেয়ারনেসের মতো বিশেষায়িত ওয়্যারলেস ফিচার সহ রাউটার 3200 টাকা। হাউ ইজ দ্য ডিল? আই থিঙ্ক দিস ইজ নট ব্যাড, মাথায় রাখা যায়। তো ভিউয়ার্স, এই ছিল ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেন। ভিডিও ভালো লাগলে লাইক দেন, যদি খুব বেশি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। সেই সঙ্গে কমেন্টের মাধ্যমে আরও জানাতে পারেন যে আপনাদের কাছে এই দামের মধ্যে বেস্ট ভ্যালু ফর মানি রাউটার কোনটা। শীঘ্রই আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো রিভিউ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, নিরাপদে থাকেন এবং সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।